যত সব বৃষ্টিটা আসার আর সময় পেল না। একে তো ট্রেন লেট, তারপরে এই অঝোরে বৃষ্টি। ছাতায় টিকবে বলে মনে হচ্ছে না। বৃষ্টির আর দোষ কী? এই কদিন যা গরম পড়েছিল তাতে এটাই হওয়ার ছিল। ভাগ্য ভালো বলতে হবে, ট্রেনটা শেষমেশ শ্রীরামপুর স্টেশনে এসে পৌঁছেছে। এখন দেখি পরাণখুড়ো আছে কিনা রিক্সা স্ট্যান্ডে। না হলে হাঁটা পথে বাকিটা পথ যেতে হবে। এই বৃষ্টিটাই যদি ছুটির দিনে হতো, কী মজাটাই না হতো। ঘরে বসে মাংসের ঝোল আর সাথে আমের টক, আহা, প্রাণটা জুড়িয়ে যেত। তাহলে তো পুরো 100-200। মিনু রান্নাটা সত্যিই ভালোই করে। মিনু আমার গিন্নি, ওটা আমার আদরের নাম। আসল নাম মিনতি। যাই দেখি রিক্সা স্ট্যান্ডে। ওমা, কারোর টিকিটুকু নেই। মনে হয় বৃষ্টির জন্য বাড়ি চলে গেছে। পাশে কালী মন্দিরে ঘণ্টা বাজিয়ে নমস্কার করে ভোলাদার চায়ের দোকানের দিকে তাকিয়ে দেখে টিম টিম করে দোকানের লণ্ঠনটা জ্বলছে। যাই হোক, এক কাপ চা খেয়ে হাঁটা দিই, এই ভেবে ভোলাদার চায়ের দোকানে এগিয়ে গেলাম। ভোলাদাও একগাল হেসে আমন্ত্রণ জানালো। ভোলাদা জিজ্ঞাসা করে, কী খাবে দাদা, চা না কফি? চায়েতে চুমুক দিয়ে একটা সিগারেটের শুক টান দিয়ে পরাণখুড়োর কথা জিজ্ঞাসা করলাম। খুড়ো আমায় না নিয়ে তো যায় না আজ। কি তবে এই ঝড় বাদলের দিনে আমায় একলা ফেলে বাড়ি চলে গেল? ভোলাদা বলে, হ্যাঁ শুনেছিলাম বটে, খুড়োর শরীরটা খুব খারাপ, হসপিটালে অ্যাডমিট হয়েছে। কি হয়েছে? ভোলাদা বলল, জানেনি তো, অনেক দিন ধরে জন্ডিসে ভুগছিল। আমি বললাম, সে কি, এই তো গতকালই আমায় দিব্যি বাড়ি পৌঁছে দিল। ভোলাদা বলল, গ্রামে অনেকেরই হচ্ছে, যা দিনকাল পড়েছে জলটা মনে হয় ফুটিয়েই খেতে হবে। আমি মনে মনে বললাম, এই কথাটা ভেবেই আমি একটা নামি কোম্পানির অ্যাকোয়াগার্ড কিনে লাগিয়েছি। তবে সবার পক্ষে তো কেনা সম্ভব নয়। সিগারেটের শেষ টানটুকু মেরে ভোলাদাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। পথে যেতে যেতে ব্যাগ থেকে টর্চটা বের করলাম। দুবার টোকা দিতে জ্বলে উঠল। আপন মনে গুনগুন করতে করতে 1 পা 2 পা করে এগিয়ে চললাম। বৃষ্টিটা থেমে গেছে, তবে হালকা হাওয়া দিচ্ছে। সবে 2-3 মিনিট হেঁটে বুড়ো বটতলার মোড়টা ক্রস করেছে, একটা মিনমিনে গলার আওয়াজ পেলাম। অজিতদা, ও অজিতদা, আজ আপনি যাবেন না? আমার রিক্সা? আরে, এ তো পরাণখুড়োর গলা। হ্যাঁ, যাবো তো। তোমাকে তো মন্দিরের সামনে দেখতে পেলাম না। আমি ভাবলাম বৃষ্টি পড়ছে বলে বাড়ি চলে গেছো। ভোলাদার মুখে শুনলাম তোমার তো শরীর খারাপ। পরাণখুড়ো মিনমিনে গলায় উত্তর দিল, আমাকে আর ওখানে পাবেন না। আর শরীর, ওটা এখন ঠিক হয়ে গেছে। এক রাত্রে ছিলাম হসপিটালে, তার বেশি রাখতেই পারলো না বলে হালকা মুচকি হাসি দিল। বাহ, তাহলে তো খুবই ভালো। হাসপাতালে বেশি দিন থাকতে হলো না। বেশ, চলো, এই বলে রিকশায় উঠে পড়লাম। রিকশা খুব ধীর গতিতেই চালাচ্ছিল খুড়ো। সবে হসপিটাল থেকে ফিরেছে, নিয়ে যাচ্ছে এই অনেক। শরীরটা পুরো ভেঙে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, খুড়ো তোমার শরীর ঠিক আছে তো? খুড়ো বলল, শরীরের আর কি, ওটা তো একদিন। বলে কিছুটা স্তব্ধ হয়ে গেল। যেতে যেতে লক্ষ্য করছিলাম খুড়ো আজ যেন কেমন আনমনা, মুখে শুধু কি যেন বিড়বিড় করে চলেছে। সারাটা শরীর একটা কম্বল ঢেকে রেখেছে। আমি বললাম, কি হয়েছে খুড়ো, কী বিড়বিড় করছো? চিন্তা অজিতদা, চিন্তা, মরেও সুখ পাবো না। আমি বললাম, কিসের চিন্তা? চিন্তা? চিন্তা শুধুই মেয়েটাকে নিয়ে, মা মরা মেয়ে, আমার অবর্তমানে কী যে হবে। এইসব বলতে বলতে এগিয়ে চলল। তোমার মেয়ে আছে বলনি তো আগে? হ্যাঁ, আমার মেয়ে রুমি 12 ক্লাস পড়ছে। বয়স হলো, খুবই সরল শান্ত মেয়ে আমার। এই দুনিয়ার মারপ্যাচও অত বোঝে না। এই কথাগুলো শুনতে শুনতে আমিও ভাবুক হয়ে উঠেছিলাম। আমার একমাত্র মেয়ে ময়নার কথা মনে পড়ে যাচ্ছিল। 3 বছর আগে এক অজানা মারণ জ্বরে 1 সপ্তাহের মধ্যেই ছেড়ে চলে গিয়েছিল। এইসবের মধ্যে একটা জিনিস অনুভব করছিলাম, ঠান্ডাটা যেন ক্রমে ক্রমে বেড়েই চলেছে। হাত পা শিথিল হয়ে আসছিল। গলার আওয়াজটাও কেমন যেন কমে আসছিল। খুব কষ্ট করে কথা বলতে হচ্ছিল। অনেকক্ষণ রিকশা বসে আছে, কিন্তু বাড়ি এসে পৌঁছচ্ছে না। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। খুড়ো বলল, অজিতদা, আপনি আমার একটা কথা রাখবেন? আমি বললাম, কি বলো? খুড়ো বলল, তুমি আমার মেয়েটাকে একটু দেখো আমার অবর্তমানে। তোমারও তো মেয়ে নেই, ভাবো না রুমি তোমারও মেয়ে, ও খুব ভালো। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমার গিন্নি মিনুর বরাবরই মেয়েদের প্রতি একটা দুর্বলতা আছে। তবুও আমি বললাম, ঠিক আছে, তুমি ভেবো না, আমি আছি তো। খুড়ো আমার বাবার অনেক কাছের লোক ছিল। আমাদের জমি জমাতে আগে চাষ করত। আমাদের পরিবারের অনেক উপকারে লেগেছে। আমি বলার সাথে সাথে খুড়োর মুখে একটা অসীম পরিতৃপ্তি লক্ষ্য করলাম। রিক্সাটা যখন হসপিটালের পাশ দিয়ে যাচ্ছে, অনেক লোক জড়ো হয়ে আছে। বেশ কিছু চেনা মুখ দেখতে পেলাম। আমি খুড়োকে বললাম, থামো থামো খুড়ো, দেখি কার কী হলো। এত লোক,
বলে আমি রিকশা থেকে নেমে ওইদিকে যাচ্ছি আর খুড়োকে বললাম তুমি এসো। খুড়ো বলল আমি আসছি। আমি ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এলাম, জিজ্ঞাসা করলাম কী হয়েছে। একজন বলে উঠল পরাণ খুড়ো। কথা শেষ হতে না হতেই খুড়োর মুখটা খাটে শোয়ানো অবস্থায় দেখতে পেলাম। সারা শরীরে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, সারা শরীর ঘেমে যেতে লাগলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারপর আর আমার হুঁশ ছিল না। যখন হুঁশ এলো আমি বিছানায় শুয়ে আছি, সবাই ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। পরে 3 দিন আর বিছানা ছেড়ে উঠতে পারিনি, প্রচণ্ড জ্বর এসেছিল, সারা শরীর ব্যথা ছিল। 6 দিনের দিন উঠে বেরোলাম। গিন্নি চিৎকার করে বলল এতটুকু তস হয় না তোমার, সবে জ্বরটা নেমেছে। আমি হেসে বললাম তোমার জন্য একটা উপহার আনতে যাচ্ছি। গিন্নি মুখ বেঁকিয়ে বলল সারা জীবন ধরে তো উপহারই দিচ্ছ। আমি কথা না বাড়িয়ে খুড়োর বাড়ির দিকে রওনা হলাম। খুড়োর বাড়ির দরজায় টোকা দিতেই একটা টুকটুকে ফর্সা শান্ত সরল মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটির কাতর মুখটি দেখে আমি ভীষণভাবে আবেগপ্রবণিত হয়ে পড়লাম। খুড়োর মুখটা ভেসে উঠল। নিজেকে সামলে আমি বললাম আমি অজিত কাকু, তোমার বাবার বন্ধু। হ্যাঁ, বাবা বলছিল আপনি আসবেন। আমি কিছুটা হকচকিয়ে গিয়ে বললাম ঠিক আছে চলো তুমি আমার সাথে, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। মেয়েটির চোখ ছলছল করে উঠল, অঝরে কেঁদে ফেললো। আমি বুঝিয়ে সান্ত্বনা দিয়ে ওর একটা ব্যাগ আর একটা খুড়োর ছবি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে ঢোকার সময় সজোরে একটা গলা খাকরানি ছেড়ে বললাম গিন্নি তোমার উপহার। গিন্নি বাইরের উঠোনে এসে কিছুটা থতমত খেয়ে গেল। গিন্নিকে সব কথা বলে মেয়েটিকে এগিয়ে দিয়ে বললাম এই নাও তোমার ময়না। গিন্নি রুমিকে বুকে জড়িয়ে ধরল আর আমার সংসার আবার আগের মতো আলোয় আলোকিত হয়ে উঠল। গল্পের সমাপ্তি এখানেই।